নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, আমাদের জীবনে অনেক সময় মনে হয় যে আমাকে মনে হয় কেউ ক্ষতি করে রেখেছে, তার জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে না, ওই জিনিসটা হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে না। কিন্তু এই যে ক্ষতি করে রেখেছে কিনা আপনি সঠিকভাবে কি করে বুঝবেন, তার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি। দেখবেন যে বিশেষ করে যে বলছে যে আর্থিক জায়গা হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেলেন, মানে অর্থ নিয়ে হঠাৎ অর্থ লস হয়ে গেল আপনার, হঠাৎ করে অর্থ হানি হচ্ছে আপনার, হঠাৎ অর্থ জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে, জানবেন এগুলো আপনার ক্ষেত্রে ক্ষতি করে রেখেছে কেউ। সামাজিকভাবে দেখবেন অপমানিত হচ্ছেন, সমাজ আপনাকে ঠিকমতো মেনে নিচ্ছে না, সমাজের অনেক মানুষ আপনার বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে এটাও জানবেন যে আপনার ক্ষেত্রে সমস্যা করেই রেখেছে। এগুলো সাধারণত দেয় আপনার ক্ষতি করার কারণ একমাত্র শত্রুতা এবং আপনার উন্নতির যোগের কারণে হয়। এবং দেখবেন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন রাজনৈতিকভাবেও যারা রয়েছেন সেক্ষেত্রেও তাদের মধ্যে কোনো রকমের সমস্যা, এই ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি হয়তো কোনো রাজনৈতিক কারণে আপনি সমস্যায় পড়েও গেলেন, এরকমও হয়। কোনো কোনো সময় দেখবেন শরীর আপনার পেরে উঠছে না, শারীরিক বিভিন্ন সমস্যা, যেটা হওয়া উচিত না সেটা হঠাৎ করে হয়ে যাচ্ছে। একটা কোনো রকমের দেখা গেলো দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেলেন। এবং মানসিকভাবেও আপনি দেখবেন যে খুব চঞ্চল হয়ে পড়েছেন, রাত্রে ঘুম আসছে না, বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে আছেন। তাহলে এগুলো জানবেন যে আপনার ক্ষেত্রে কেউ না কেউ ক্ষতি করে রেখেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এই যে ক্ষতিগুলো বললাম কয়েকটা পয়েন্ট, এছাড়া তো অনেক ধরনের আছে। কারণ শত্রু সব সময় আপনার ভালো না করে খারাপটাই করবে, এটা জানবেন। শত্রুর কবলে পড়া মানে সাংঘাতিক পরিস্থিতি। সেক্ষেত্রে সেই শত্রু যদি গুপ্ত শত্রু হয় তো ভয়ানক পরিস্থিতি, কারণ সেই সব শত্রু সবসময় আপনার সঙ্গে থাকছে, আপনার সঙ্গে ভালো মিশে ভালো কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, অথচ আপনাকে শত্রুতার সুযোগ পেলে শত্রুতা করছে এবং আপনাকে এমন পরিস্থিতি করতে পারে, শারীরিকভাবে পুরো বিছানায় শুইয়ে দিতে পারে, এমন পরিস্থিতি আপনার করতে পারে এই বিশেষ করে এই শত্রুতা। এবং সেক্ষেত্রে বলা হয় যে খারাপ ঊর্জার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এই যে যেগুলো বলা হয় না বারংবার, যে ক্ষতি করা সবসময় নেগেটিভ ঊর্জা যেটাকে বলা হয়, খারাপ ঊর্জার মাধ্যমে কিন্তু সেগুলো সাধন করা সম্ভব হয়। এবং যারা বিশেষ করে যে সকল সাধক এইসব ব্যাপারে অভ্যস্ত, সুতরাং আমাদের যে বিভিন্ন ধরনের যে ক্রিয়া সেটার মাধ্যমে এগুলো কিন্তু হয়ে যায়। এবং ভালো করতে হলে কিন্তু সবসময় জানবেন যে একটা ভালো জিনিস করতে হলে সেক্ষেত্রে অবশ্যই দেবদেবীর শরণাপন্ন হয়। যেমন ভালো কিছু কাজ, ভালো মানে শুভত্ব, এই যে পজিটিভ ঊর্জা যেটাকে বলা হয়, পজিটিভ চিন্তাভাবনা, সেক্ষেত্রে কি দেবদেবীর শরণাপন্ন হতে হয়। দেবদেবী বিভিন্ন দেবতার শরণাপন্ন হতে হয়। ভালো কিছু চিন্তা, কর্ম, কাজের মধ্যে মন বসছে না, সেক্ষেত্রে তার সমাধান করা সম্ভব হয়। এগুলো বলছি, অর্থাৎ এখানে নেগেটিভ ঊর্জা নেগেটিভদের নিয়ে কাজ করা, অর্থাৎ নেগেটিভ ঊর্জা সবসময় জানবেন যে সেক্ষেত্রে পিচাসতন্ত্র, পিচাস, তারপরে আপনার জিনতন্ত্র, বিভিন্ন এদেরকে নিয়ে যে কাজ করা হয় সেগুলো হচ্ছে সবসময়। এবং এগুলো কিন্তু সবসময় যে শত্রু পারপাস কাজে লাগে তা না, শত্রুকে মোকাবেলা করার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হয়। এবং এইগুলো সাধারণত কিন্তু খুব পাওয়ারফুল কাজ করে। আর ভালো ক্রিয়া যখন হবে শুধু ভালোর মাধ্যমে ভালো, বা ভালোকে আরও ভালো, বা খারাপ করে যে সেখান থেকে ভালো করা, সেক্ষেত্রেও কিন্তু দেবদেবীদেরও শরণাপন্ন হয়। এবং এখানে দুটো স্টেপ রয়েছে। এবং এই যে আমরা দেখবেন যে কখন খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি প্রথমেই বললাম দেখা গেলো সমাজের বা সংস্কৃতির দিক দিয়ে আপনি কোনো মানুষ দেখা গেলো বা কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ছে বারংবার, শুভ বা ভালো বিষয়গুলি ঠিক বিপরীত পরিপন্থী হচ্ছে। অর্থাৎ এখানে দেখা গেলো যে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, সেটা খারাপ হয়ে যাচ্ছে। আপনার ভালো হওয়া উচিত কিন্তু খারাপ হচ্ছে। আপনি একটা চাকরি পাওয়া কথা, কিন্তু চাকরিটা পেলেন না, আপনাকে বরঞ্চ সেখানে দুটো কথা বলে আপনাকে সরিয়ে দিল। আপনার প্রমোশন হওয়ার কথা, প্রমোশন তো দূরের কথা, আপনাকে ডিমোশন করিয়ে দেওয়া হলো। বা এই ধরনের আপনার ভালো হওয়া উচিত ছিল কিন্তু খারাপটা হয়ে যাচ্ছে। আপনার দেখা যাচ্ছে যে এই মাসে একটা বা এই বছরে একটা ভালো স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, হলো তো নাই, বলছে যে আপনার থেকে ডিডাকশন করা হবে, বা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার উপর চাপিয়ে দিল এই বছরের জন্য। তাহলে এইগুলো কিন্তু সাধারণত হয় খারাপ, অর্থাৎ শত্রুতার কবলে পড়লে। এবং বারবার বলছি, শত্রু বিভিন্ন ধরনের হয়, অবশ্যই বলবো।
এবং দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে যেমন খারাপ যেগুলো করা হয় এগুলো সাধারণত দেখা যায় প্রেততন্ত্রের মাধ্যমে, জিনতন্ত্রের মাধ্যমে, পিশাচতন্ত্রের মাধ্যমে, চণ্ডাল এদেরকে কাজে লাগিয়ে কিন্তু খারাপ বা ক্ষতিগুলো মানুষের করা হয়। এবং এর জন্য কি কি ধরনের খারাপ হয় আমরা দেখবেন যে খুব সচরাচর আমরা দেখি যে বান মারা। এই বান মারার আবার বিভিন্ন ধরনের হয়, শুকনো বান, জ্বালা বান এবং এই ধরনের বিভিন্ন বান। আবার বলছে অভিচারী ক্রিয়া, বিভিন্ন অভিচারী ক্রিয়া হয়, যেমন স্তম্ভন ক্রিয়া। তাহলে এগুলোর মাধ্যমে কিন্তু যে কোনো আপনি খুব স্মুথলি ভালোভাবে আপনি যাচ্ছিলেন একটা জায়গা বা একটা ভালো কিছু কর্ম করছিলেন বা আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন বা আপনি এখন খুব ভালো মানে সুখে সংসার বা সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে দিয়ে চলছেন, আপনাকে সেই জায়গাটাকে স্তম্ভন করে দেওয়া। এগুলো মানুষ বা এগুলো কিন্তু যারা বিশেষ করে এই যে খারাপ ক্রিয়ার মধ্যে দিয়ে করে তাদের কিন্তু এইগুলো টেন্ডেন্সি থাকে এবং এটা শত্রুতার কারণে হয়, অর্থাৎ আপনার ওপর শত্রুতা করবে এবং সেটা তারা এই ভাবে তারা কারোর সহযোগিতা নিয়ে সেই খারাপ কাজগুলো করে দিল। তাহলে এইখানে কিন্তু এই জায়গাগুলো রয়েছে, অর্থাৎ এই সব সময় জানবেন যে এগুলো সাধারণত দেখবেন যে যারা সৎ কাজ করে তারা সৎ কাজ করতেই অভ্যস্ত হয়, যারা অসৎ কাজের মধ্যে বেশিভাবে লিপ্ত থাকে তারা অসৎ কাজের মধ্যেই বেশি এগুলো কাজ করে, অর্থাৎ এই যে শুভ কাজ বা অশুভ কাজ যেগুলো বললাম। এবং এইটা দেখুন, এই যে আমি যেটা বলছি যে সৎ কাজ, অসৎ কাজ বা এই যে পজিটিভ ঊর্জা, নেগেটিভ ঊর্জা, এগুলো তো তন্ত্রশাস্ত্রের বিশেষ কিছু কিন্তু শব্দ, ওয়ার্ড, কিন্তু এটার সঙ্গে কিন্তু সায়েন্স যুক্ত আছে। কারণ সায়েন্সে দেখবেন যে আমরা পজিটিভ অর্থাৎ প্লাস আর মাইনাস এটাকে অনেক জায়গায় আমরা ইউজ করে থাকি, এবং এটা ছাড়াও আমরা আর কিছু দেখবেন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটাকে ইউজ করি, হোয়াইটের পাশে ব্ল্যাক থাকে। এবং দেখবেন যে আমাদের বিভিন্ন যে যেমন মৃত্যু, যেমন যার জন্ম আছে তার মৃত্যু আছে, অর্থাৎ জন্ম মৃত্যু, এই যে এইগুলো কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা জন্ম হচ্ছে আর একটা মৃত্যু যাচ্ছে, অর্থাৎ মৃত্যু হচ্ছে। জন্ম মানে তার অর্থাৎ সে সবে তার জন্মগ্রহণ করলো এবং ধীরে ধীরে সে উন্নতির দিকে যাবে বা ধীরে ধীরে তার জীবনযাপন শুরু করবে, আর মৃত্যু মানে তার একজন সমাপ্তি হয়ে গেল। আবার একটা সাদা রঙের পাশে একটা কালো রং, এটাও কিন্তু আপনার এই একটা পজিটিভ একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আমরা যে ব্যাটারিগুলো ইউজ করে, পাওয়ার যে ব্যাটারি, যে আপনি একটা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন বা আপনার লাইটের বিভিন্ন ধরনের যে পয়েন্ট, এবং সেখানেও দেখবেন যে পজিটিভ প্লাস লেখা থাকে একদিকে, একদিকে থাকে মাইনাস। একটা ব্যাটারি, পেন্সিল ব্যাটারিও আপনি যদি দেখেন তাহলে সেটারও দেখবেন এক সাইডে মাইনাস লেখা থাকে আর একটা সাইডে প্লাস লেখা থাকে, অর্থাৎ এখানেও কিন্তু রয়েছে, সায়েন্সেও কিন্তু রয়েছে তার প্লাস এবং মাইনাস পয়েন্ট, অর্থাৎ এই পজিটিভ ঊর্জা এবং নেগেটিভ ঊর্জা। কখনো পজিটিভ ঊর্জা দিয়ে পজিটিভ কাজগুলো করা যায়, কখনো কখনো নেগেটিভ ঊর্জাকে কাজে লাগিয়ে আপনার ওই নেগেটিভ দোষটাকে খণ্ডন করার ক্ষেত্রেও কিন্তু ওই নেগেটিভ ঊর্জাকেই প্রয়োজন। সুতরাং আপনার ক্ষেত্রে দেখা গেল কোনো তন্ত্রের ক্রিয়া করে আপনাকে খুব সর্বশান্ত করে দেওয়া হয়েছে। আমি যেগুলো বললাম যে আপনার অর্থ, আপনার সমাজ, আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যা, আপনার কর্মক্ষেত্র, সব কিছু ক্ষেত্রে দেখা গেল যে নেগেটিভ ঊর্জা দিয়ে আপনাকে ক্ষতি করে রেখেছে। তাহলে সেই ক্ষতিকে কিন্তু ঠিক করতে হলে বা সেই ক্ষতির থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হলে সেখানেও কিন্তু নেগেটিভ ঊর্জার প্রয়োগ ভীষণভাবে করতে হবে, না হলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে ভালো কিছু হলেই শত্রু হবে, অর্থাৎ আপনার জীবনে শত্রু কখন আসে? আপনি দেখবেন যে যখন আপনার দিনে 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 উন্নতি হচ্ছে, ভালোর দিকে যাচ্ছেন, দেখবেন ধীরে 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 শত্রুতার কবলে পড়ছেন। এবং দেখবেন যে এই শত্রুতা কখন হয়, কখন কাদের কাদের মধ্যে হয়? কর্মক্ষেত্রে দেখবেন শত্রুতার জায়গা ভীষণভাবে হয়, পাড়া প্রতিবেশীর মধ্যে শত্রুতার জায়গা হয়, দাদা ভাইয়ের মধ্যেও শত্রুতার জায়গা হয়, ভাই বোনের মধ্যে শত্রুতার জায়গা, রিলেটিভ সোর্স থেকেও দেখবেন যে শত্রুতার জায়গা হয়, রিলেটিভ সোর্স। এবং এছাড়াও দেখবেন কোনো কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু শত্রুতার জায়গা হয়। কারণ এইগুলো সব সময় জানবেন এই শত্রুতা হিংসার কারণে হয়। আপনার উন্নতির যাতে না হয় তার জন্য তারা কি করে, বিভিন্ন করণ ক্রিয়া, যেমন মারণ ক্রিয়া বা আপনাকে স্তম্ভন ক্রিয়া করে আপনার উন্নতিটাকে বাধা করে দিতে, বা অর্থাৎ আপনার যাতে উন্নতি সেইভাবে না হয়, বন্ধন করে রাখা।
এই যে বন্ধন ক্রিয়া, এই বলছে এই একজন অপরজনকে ক্ষতি করার প্রবণতা, এখানে বিশেষ করে একজন আর একজনকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, এবং তাতে কখনো তার বলছে যে আর্থিক ক্ষতি হয়ে যায়, কখনো শারীরিক ক্ষতি হয়, কখনো সামাজিক দিক দিয়ে সে অপমানিত হয়ে একটা কোণঠাসা হয়ে যায়, কখনো দেখা গেল তাকে মেরে ফেলা বা মারণতন্ত্রক্রিয়া বা মানসিক ক্ষতি করে দেয়া, মানসিকভাবে ডিসব্যালেন্স করে দেয়া, এবং কখনো কখনো কর্মবল নিষ্ক্রিয় করে দেয়া, এগুলো সব কিন্তু ওই নেগেটিভ ঊর্জার মাধ্যমে তৈরি করা হয়। অর্থাৎ যারা শত্রুতা করছে হিংসার কারণে এগুলো সাধারণত করা হয় বা করে দেয়। এবং বলছে যে পরিবারের মধ্যে বিভিন্নভাবে ঝামেলায় তৈরি করে দেয়া, এগুলো সবগুলো কিন্তু ক্ষতি। এই শত্রুতার কারণে কি করে আপনাদেরকে ক্ষতি করছে তার পয়েন্টগুলো আপনাকে জানাচ্ছি জাস্ট, মানে একটা মানুষকে বা একটা মানুষ ভালো ছিল সেখানে কিভাবে খারাপ হচ্ছে এই নেগেটিভ ঊর্জা বা এই নেগেটিভ ঊর্জাকে কাজে লাগিয়ে। বলছে যে কখনো কখনো ভাড়াটিয়াকে দেখা গেলো সমস্যায় ফেলে দেওয়া, বা কখনো কখনো দেখা গেল যে বেপরোয়া চালন অর্থাৎ গাড়ি চালাতে গিয়ে কোনো রকমের সমস্যায় ফেলে দেওয়া, তাকে সেইভাবে ক্রিয়েট করা, কোনো ক্ষেত্রে আইনি সমস্যায় পড়ে ফেলে দেওয়া বা সামাজিকভাবে সমালোচনার সম্মুখীন ফেলে দেওয়া, এমন করে আপনাকে বশীকরণ ক্রিয়া করেছে হয়তো, এবং তার জন্য আপনি পাগল হয়ে গেছেন, এবং তারপরে তার মধ্যে কি করা হলো না, তার মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করে দেওয়া হলো। তাতে কি হলো, একটা জাতক যে একদম পাগল হয়ে গেছিলো তাকে না পেয়ে সে বিচ্ছেদ ক্রিয়া যখন করা হলো তখন সে তার ভারসাম্য হারিয়ে ফেললো, মানসিক ভারসাম্য হারিয়ে সে পাগল হয়ে গেল। তাহলে এরকম ক্রিয়াও কিন্তু এইগুলো এই তন্ত্রের বিভিন্ন পয়েন্ট রয়েছে, বিভিন্নভাবে সেগুলো সম্ভব হয়ে যায়। কোনো ক্ষেত্রে দেখবেন খারাপ সঙ্গে মিশিয়ে গিয়ে সামাজিক এবং সাংবিধানিক মানসিক আর্থিক ক্ষতির মধ্যে ফেলে দেওয়া, বাবা মায়ের সঙ্গে একটা দুর্ব্যবহার করে বাবা মায়ের সঙ্গে একটা ডিটাচমেন্ট করে দেওয়া, এগুলো কিন্তু সাধারণত এই নেগেটিভ ঊর্জাকে কাজে লাগিয়ে এগুলো করে থাকে। দেখা গেলো একটা ধরনের কেরিয়ারটাকে পুরো নষ্ট করে দেয়া, একদম শেষ করে দেয়া, তার পড়াশোনার জায়গাটাকে পুরো নষ্ট করে দেয়া, এগুলো সাধারণত এই নেগেটিভ ঊর্জাকে কাজে লাগিয়ে সাধারণত শত্রুরা করে। এবং যে শত্রু তার উদ্দেশ্য হলো অপরকে ক্ষতি করা, কারণ যে শত্রু সবসময় চাই, কারণ আপনার যে শত্রু আছে সে তো আপনাকে চাইবে না যে আপনি ভালো হন আর সে খারাপ জায়গায় থাকুক। আপনার ওপর শত্রুতা করছে মানে আপনাকে ক্ষতি করবে, ক্ষতি করার জন্যই আপনার সে শত্রুতা করবে, এবং সে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে পারে। তার মধ্যে শত্রুতা, তার মধ্যে হিংস্রতা, তার মধ্যে যে বলবো যে বিশেষ করে যে হিংসা প্রবণতা, যেগুলো আমরা বিগত দিনে একটা এপিসোড আলোচনা করেছিলাম যে ষড়রিপু, এই ষড়রিপু তার মধ্যে কোন রিপুটা তার মধ্যে কঠিনতম পরিস্থিতি তৈরি করেছে সেটার উপর ডিপেন্ড করবে আপনাকে কি ধরনের ষড়যন্ত্রে ফেলবে, কি ধরনের শত্রুতায় ফেলবে আপনাকে। তাই শত্রু চেনার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ শত্রু বিভিন্ন চেনা এবং অচেনা দুরকম শত্রু দেখা যায়। যেটা চেনা শত্রু সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে হয়তো আপনার সঙ্গে ঝামেলা হয়েছে, আপনার সঙ্গে হয়তো হাতাহাতি হয়েছে, আপনার সঙ্গে কোনো রকমের সমস্যায় পড়েছে, সে কথা কাটাকাটি হয়েছে, সেটা আপনার শত্রুতা হয়েছে ঠিকই, সেটা আপনি জানতেই পারলেন। কিন্তু অচেনা শত্রু, যে গুপ্ত শত্রু, কি করে চিনবেন? সেক্ষেত্রে কিন্তু তার কানেকশান, আমি বারবার বলছি জন্মছকের কানেকশান তো অবশ্যই রয়েছে, কেতু গ্রহ ষষ্ঠ ভাব এগুলো প্রত্যেকটা কানেক্টেড, কিন্তু অচেনা শত্রু যে কেতুর প্রভাব রয়েছে সেই শত্রু আপনাকে কী ধরনের, সবসময় সে গুপ্তভাবে আপনাকে শত্রুতা করবে, এবং এই গুপ্তভাবে কখনো কখনো আপনাকে কিন্তু জানতে পারবেন না যে এই শত্রুতা কিভাবে আপনাকে ক্ষতি করছে। ধীরে ধীরে দেখা গেল আপনার শারীরিক অক্ষমতায় আপনি পড়ে গেলেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে বিনষ্ট করে দিচ্ছে, কখনো হঠাৎ করে কোনো রকমের পরিস্থিতির শিকার হলেন যাতে আপনি হসপিটালাইজ হয়ে গেলেন। তাহলে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের শত্রুতা এবং বিভিন্ন ধরনের এগুলো প্রয়োগ, ক্ষতি করার একটা ধরনের প্রয়োগ বলতে পারেন। এবং কীভাবে আপনাকে ক্ষতি করতে পারে এবং এই প্রয়োগের ক্ষেত্রগুলো কী বলা হচ্ছে স্তম্ভন ক্রিয়া। স্তম্ভন ক্রিয়া খুব ক্রিটিক্যাল, এবং এই স্তম্ভন ক্রিয়া, বন্ধন ক্রিয়া এবং উচাটন ক্রিয়া, এই তিনটে ক্রিয়া বললাম। এই স্তম্ভন ক্রিয়া আপনি যে কাজগুলো করছেন প্রত্যেকটার কিন্তু আপনাকে একই জায়গায়, আপনাকে শারীরিক দিক দিয়ে অর্থাৎ
থামিয়ে দেওয়া। স্তম্ভন বলতে এখানে বলা হচ্ছে থামিয়ে দেওয়া, আপনার উন্নতিকে বাধা করে আপনাকে থামিয়ে দিল। বন্ধন ক্রিয়া কি কি হয় না, বন্ধন দেখা গেলো যে স্তম্ভন ক্রিয়ার আরও জায়গা রয়েছে, বিশেষ করে আরও কয়েকটা পয়েন্ট বলছি। দেখা গেলো আপনি চাকরি করছেন, প্রমোশন হতে গিয়ে আপনার বাধা তৈরি হয়ে গেল, প্রমোশনটা দিল না। আপনি একটা বাড়ি করছেন, খুব ভালো সুন্দর বাড়ি করছেন, করতে করতে মাঝপথে আপনি থেমে গেলেন, আর করতে পারছেন না, হয়তো আপনার ভিত পর্যন্ত গাঁথা হয়েছে, তারপরে আর করতেই পারছেন না, বাধা তৈরি হয়ে গেছে। আপনার দেখা যাচ্ছে যে আপনার সন্তানটা পড়াশোনায় খুব ভালো পারদর্শী ছিল, কিন্তু পড়াশোনা করতে করতে লাস্টে কিছু মানে 2-4 বছর ভালো রেজাল্ট করলো, তারপরের থেকে খারাপ রেজাল্ট শুরু করে দিল। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনাদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক হয়েছে, পরিবারের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, বন্ডিংটাকে নষ্ট করে দিল। অর্থাৎ এইগুলো কিন্তু সবগুলো বন্ধন, অর্থাৎ স্তম্ভন ক্রিয়া, অর্থাৎ স্তম্ভ, অর্থাৎ এখানে কিন্তু থামিয়ে দেওয়া আপনার জীবনকে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বন্ধন ক্রিয়া করা, বন্ধন ক্রিয়া আমি বারংবার বলি যে বন্ধন ক্রিয়া কিন্তু এগুলো প্রত্যেকটাই সাংঘাতিক, প্রত্যেকটাই ক্ষতিকর, প্রত্যেকটাই গুপ্ত শত্রুতার দ্বারা হয়, বা এগুলো কিন্তু যেগুলো বলবেন যে কখনো বান মারা, কখনো এইগুলোও কিন্তু রয়েছে। এই বন্ধন ক্রিয়া এটাও একটা বান মারা। কী কী করে বন্ধন ক্রিয়া, অর্থাৎ এই বন্ধন, বিবাহে বন্ধন করা, অর্থাৎ আপনার সন্তানটা বিবাহযোগ্য হয়ে গেছে, কিন্তু সেই সন্তানের বিবাহ দিতে পারছেন না, বারংবার বিবাহটা আটকে যাচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে বিবাহটা। আপনার ক্ষেত্রে দুশ্চিন্তা, সন্তানের একটা ডিপ্রেশন কাজ করা, এগুলো কিন্তু আপনাকে ক্ষতি করার একটা কানেকশান, ক্ষতি করে রেখেছে। তাহলে এই বন্ধন ক্রিয়া একটা ক্রিয়া। আবার বলছে যে অর্থ বন্ধন, আপনি একটা পাওয়ার জিনিস আপনার, আপনি পাবেন আপনারই প্রাপ্য অর্থ, কিন্তু আপনি অর্থটা পাচ্ছেন না। সে আপনি যেখানে রিটার্ন থেকে হোক, যেভাবেই হোক, আপনি আপনার জমানো অর্থ হোক, কিন্তু আপনি সেটা হাতে পাচ্ছেন না, সেটাও আপনার ক্ষেত্রে বন্ধন ক্রিয়ার কাজ করা। সন্তান বন্ধ করে দেয়া, অর্থাৎ দেখবেন যে আপনার সন্তান, আপনার বিবাহ হয়েছে, ডাক্তার কোনো রকমের ওষুধ রোগ খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনার সন্তান হচ্ছে না। তাহলে এগুলো এক ধরনের বন্ধন ক্রিয়া, যেগুলো বান মারা বলা হয়। আবার কখনো দেখবেন যে একটা জাতক জাতিকা প্রচণ্ড পরিশ্রম করছে, দিনের পর দিন সে কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে, ভালো নো ডাউট তার রেজাল্ট ভালো, এডুকেশন কোয়ালিফিকেশান ভালো, কিন্তু সেই জাতক জাতিকা চাকরি পাচ্ছে না, কারণ তার চাকরিটাকে বন্ধন করে রেখেছে, তার চাকরিটাকে হতে দিচ্ছে না। কে করে রেখেছে? শত্রুতা। কখনো কখনো বলি আমি জ্ঞাত শত্রু, কখনো কখনো বলি গুপ্ত শত্রু, কখনো কখনো বলি যে আপনার সঙ্গে কারোর হয়তো খুব খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, সেই আপনাকে এই শত্রুতার কারণে করে রেখেছে। কর্মবন্ধন এইটাগুলো হয়, সেরকম কর্ম পেতে গেলেই যেটা বাধা হয়। এবং কখনো কখনো দেখবেন বাস্তুকে বন্ধন করে দেয়। দেখবেন ওই বাস্তুতে যেই আপনি প্রবেশ করবেন, তখন আপনার মাথা গরম হয়ে যাবে, পরিবারের মধ্যে বন্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জানবেন যে আপনার বাস্তুতে কেউ ক্ষতি করে রেখে দিয়েছে, এবং এই বাস্তুকে বন্ধন করে রেখেছে, বাস্তুকে বান মেরে রেখেছে। বাস্তুতে সাধারণত দেখবেন যে কালো বিড়ালের হাড় বা বিভিন্ন ধরনের এই ধরনের বিভিন্ন ক্রিয়া করে ফেললে আপনার বাস্তু কিন্তু ক্ষতি হয়ে যাবে, এবং ওই বাস্তুতে উন্নতির জায়গা কোনোভাবে আর দেখতে পারবেন না। তাহলে সেগুলোকে কিন্তু খণ্ডন কিন্তু করতে হবে, ঠিক এটারই উল্টো রিয়াকশান দিয়ে। অর্থাৎ এই যে যেমন নেগেটিভ ঊর্জাকে কাজে লাগিয়ে, এই যে বললাম যে পিশাচতন্ত্র, জিনতন্ত্র, চণ্ডালতন্ত্র, পেততন্ত্র, এইগুলোকে কাজে লাগিয়ে যেমন এই বন্ধন ক্রিয়া বা এই ধরনের ক্রিয়াগুলো করা সম্ভব, এদেরকে দিয়েই কিন্তু এইগুলোর মুক্তি লাভ করানো সম্ভব। এবং এই যে উচাটন, যেমন একের ওপর উচাটন ক্রিয়া করলো কেউ, তার মানে এটা তার মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, মানে স্থিরতা নেই, রাত্রে ঘুম আসছে না, মানে কি করবে কিছু ভেবে উঠছে না, ব্যস্ততার মধ্যে সবসময় যা চলছে, এবং অবাধ্য হয়ে যাচ্ছে। দেখবেন যে অনেক সময় আপনার সন্তানটা অবাধ্য হয়ে আপনার উপর অত্যাচার শুরু করে দিচ্ছে। আবার কখনো দেখবেন যে একটা জাতক জাতিকা এত ব্যস্ত সে নিজের খাবার পর্যন্ত খেতে পারছে না, কিন্তু লাস্টে গিয়ে তার নিট ফল 0 হয়ে যাচ্ছে, তার কোনো কাজে লাগছে না তার ব্যস্ততা। আবার কখনো দেখবেন একটা মানুষ এতটাই চঞ্চল হয়ে পড়েছে, কোনো কিছু মনেই রাখতে পারছে না। একটা স্টুডেন্ট লাইফে যদি এটা হয়, তাহলে সেই জাতক জাতিকার তার মনে রাখার সমস্যা অনেক গুণ বেড়ে যাবে, অর্থাৎ মন ও যোগের জায়গাটা নষ্ট হয়ে যাবে, সে মনেই রাখতে পারবে না। আবার
অস্থিরতা, দেখবেন একটা চঞ্চলতা, অস্থিরতা, এরগুলো কারণে আবার কখনো কখনো অ্যাক্সিডেন্টের প্রভাব তৈরি হয়ে যায়। অ্যাক্সিডেন্টে দেখা গেলো দুর্ঘটনার শিকার হয়ে গেল। তাহলে এগুলো সবগুলো কিন্তু উচাটন ক্রিয়া। এরপরেও রয়েছে অনেক ক্রিয়া, সেটা হচ্ছে মারণ ক্রিয়া। এই মারণ ক্রিয়া ক্ষতি করা, শারীরিক ক্ষতি করে দেয়। ধীরে ধীরে দেখা গেলো অসুস্থতায় ফেলে দিয়ে তাকে কিন্তু বিছানায় অর্থাৎ বেডে চলে যাওয়া। কখনো কখনো ডাক্তার দেখা গেলো সেই ওষুধ রোগ ধরতে পারছে না, এরকম পরিস্থিতি তৈরি হয়। কারণ এইগুলো সব মারণ ক্রিয়া এগুলো। এবং দেখবেন যে শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার নখগুলো শুকিয়ে যাচ্ছে, নখগুলো দেখা গেলো ডিস্টার্ব জায়গা ফিল করছে, হাতের নখ, পায়ের নখ, তার হেয়ার ফল হতে শুরু করেছে, তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হতে শুরু করছে, সে নিজের সিমটমগুলো বুঝতে পারছে। এগুলো সাধারণত কিন্তু এই মারণ ক্রিয়ার এক ধরনের ফল। এবং এটা আপনার শত্রুতার কারণে আপনার ওপর কেউ করেছে এবং তার কারণে আপনি আজকে এই ধরনের অসুস্থতার মধ্যে রয়েছেন। এগুলো কিন্তু সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে। এগুলো যেমন যে ক্রিয়া করা আছে সেইভাবে তার ওপর সেই খণ্ডন পদ্ধতি রয়েছে, এবং সেই খণ্ডন করলে পরে সেখান থেকে কিন্তু একটা জাতক জাতিকা বেরিয়ে যেতে পারবে। এবং এই যে বললাম বান মারা, হঠাৎ অনেক সময় দেখবেন মৃত্যুর যোগ তৈরি হয়। এই যে পেদ বললাম, পিচাস বললাম, এবং এরা যে জিন বললাম, এগুলো যাদেরকে এগুলো ক্রিয়াগুলো করা হয় এবং এগুলো চালন করা হয়, যেমন বলা হচ্ছে পেদ, পিচাস, জিন চালন করে দেখবেন যে পিচাস, আমি এর আগেও আলোচনা করেছিলাম যে আপনি ভালোভাবে চলছেন, হয়তো আপনার সঙ্গে সঙ্গে আপনার সে সহবাস করছে আপনার সঙ্গে জিন, এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল। এবং বন্ধন ক্রিয়া করে, এবং এদেরকে দিয়ে কিন্তু বন্ধন ক্রিয়া করা হয়, এদেরকে দিয়ে স্তম্ভন ক্রিয়া করা হয়, এদেরকে দিয়ে উচাটন তন্ত্র ক্রিয়া হয়, মারণতন্ত্র, বিচ্ছেদ প্রয়োগ করা হয়। দেখা গেলো খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে তাদের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে গেল, তাহলে এদেরকে দিয়েই কিন্তু বিচ্ছেদের করণ ক্রিয়াগুলো করা হয়। কখনো কখনো দেখা গেলো দুজনের মধ্যে খুব বন্ডিং তৈরি করে দেওয়া হলো, অর্থাৎ এখানে বলা হচ্ছে আকর্ষণ ক্রিয়া। আবার কখনো কখনো সম্মোহন প্রয়োগ, অর্থাৎ তাদের মধ্যে ভালো বন্ডিং, তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা, এবং একজন আরেকজনকে যা চাইবে সেটা তার কাছ থেকে পেতেই হবে, এবং এই ধরনের ক্রিয়াও কিন্তু অনেক সময় করে দেয়। সেই জন্য বলা হয় যে দেখবেন যে অনেক জাতক জাতিকা অত্যাধিক রেগে যাচ্ছে, আত্মহত্যার করার মতো একটা প্রবণতা তার মধ্যে তৈরি হচ্ছে। এগুলো কিন্তু এই যে তন্ত্র, এই যে খারাপ যে বললাম যে নেগেটিভ ঊর্জা, অর্থাৎ জিনতন্ত্র, পিচাসতন্ত্র, এবং তার সঙ্গে সঙ্গে পেততন্ত্র, পিচাসতন্ত্র, তার সঙ্গে সঙ্গে চণ্ডালতন্ত্র, এইগুলো কিন্তু কাজ। ঘন ঘন দেখবেন যে অনেক জাতক জাতিকা ঘন ঘন মলমূত্র ত্যাগ করতে যাচ্ছে, নাকের বা মুখের মধ্যে দিয়ে বারংবার তার দুর্গন্ধ বার হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানসিক তার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, চঞ্চলতা তৈরি হচ্ছে, এবং কখনো কখনো গায়ে দুর্গন্ধ বার হচ্ছে। দেখবেন এদেরকে সাধারণত জানবেন যে এদের ওপর কোনো রকমের এই নেগেটিভ ঊর্জার মাধ্যমে কোনো ক্রিয়া করা হয়েছে। কোনো কোনো জাতক জাতিকা নিজে আত্মহত্যা করতে যাচ্ছে, কখনো কখনো প্রবলভাবে আর্থিক কষ্টের মধ্যে পড়ে যাচ্ছেন, কখনো কখনো দেখবেন যে নিজের অস্ত্র হাতে তুলে নিয়ে নিজেকেই বিভিন্নভাবে আঘাত করতে আরম্ভ করছে। এবং কখনো কখনো দেখবেন যে অনেক জাতক জাতিকা যে বিভিন্ন ধরনের ভূতের স্বপ্ন দেখছে, পেত্তের স্বপ্ন দেখছে, এবং হিংস্র কোনো বাঘ, হিংস্র কোনো জন্তু এসে সেই জাতকটাকে ওপর অত্যাচার করছে, তার মৃত্যুর স্বপ্ন দেখছে কখনো কখনো। এগুলো কিন্তু সব জানবেন যে এই ধরনের পিচাসতন্ত্র, এই ধরনের খারাপ কোনো তন্ত্র আপনার ওপর প্রয়োগ করে রেখেছে। কখনো কখনো দেখবেন যে বিভিন্ন ধরনের, আমি বললাম না, কুস্বপ্ন, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা, যৌন সহবাস, যৌন মিলন, নিজের মৃত্যু পর্যন্ত সে দেখছে, ভয় পেয়ে যাচ্ছে, কেঁদে উঠছে, এগুলো কিন্তু সবগুলো জানবেন যে এই ধরনের তন্ত্রক্রিয়া, এই ধরনের বন্ধন ক্রিয়া, এই ধরনের পিচাসতন্ত্র, যেগুলোর মাধ্যমে আপনাকে খারাপ করে রাখা হয়েছে। এবং এই বাস্তুতে খারাপ ক্রিয়া করলে দেখবেন যে অনেক সময় আপনার গৃহে যে পশু আছে সেই পশুর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এবং প্রথমে যদি আপনার বাড়িতে কুকুর থাকে, দেখবেন কুকুরের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখবেন হঠাৎ দলবল বেঁধে সেই কুকুরগুলো আপনার বাড়ির সামনে খুব চিৎকার চেঁচামেচি করছে। তাহলে এগুলো জানবেন যে এই ধরনের পিচাস বা এই ধরনের বিভিন্ন যে তন্ত্র, যেটা নেগেটিভ ঊর্জা, সেগুলোকে কাজে লাগিয়ে এই জায়গাগুলো করা হয়। এবং এইগুলোর কিন্তু সবগুলোর
জানবেন প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং এগুলোর সঠিক তন্ত্র প্রয়োগ করে আপনার ক্ষেত্রে যদি সঠিকভাবে প্রয়োগ করে দিয়ে সেগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আপনি কিন্তু সেই আগের মতো ভালো জায়গায় আবার বিরাজ করবেন। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা নিয়ে রাখুন, বুকিং নাম্বারে ফোন করবেন। আর বিগত দিনে আমার কাছে যারা এসেছিলো তাদের কাছ থেকে শুনে নিন তারা কতটা ভালো আছে আজকের মতো জায়গায়। যাক, সকলে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে এটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে মিলিত হলাম আর খুব ভালো
ভালো লেগেছে, আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আর গৌতমবাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক বড় অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে, আমার বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।